রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা, কাঙ্ক্ষিত বাজেটে মিলছে না গরু। সাবেক আইজিপি বেনজিরের সম্পদের পরিমাণে দুদকে চোখ ছানবাড়া, তথ্য উপাত্তে মিলেছে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ, জানালেন আইনজীবী। 23 জুন হাজিরা নিয়ে সংশয়। মিয়ানমার সীমান্তে আবারও তুমুল গোলাগুলি, হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে গোলা, কাঁপছে শাহপরীর দ্বীপ। 8 দিন পর বিকল্প রুটে টেকনাফ সেন্ট মার্টিন ট্রলার চলাচল শুরু। এবং বিশ্বকাপে ক্যারিবিয়ানে কিছুক্ষণ পর নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সুপার 8 লক্ষ্য, বিস্ময়কর বক্তব্য শান্তর। নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন সাকিব। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ভালো ব্যবস্থাপনা না থাকায় বৃষ্টিতে ভিজে নাকাল পশু, অন্যদিকে কাদায় কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক চলাফেরা। এমন অবস্থায় লোকসানের শঙ্কায় খামারিরা। এদিকে ঈদের 3 দিন বাকি থাকলেও রাজধানীর হাটে এখনো জমে ওঠেনি বেচাকেনা। দিনভর ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। বৃষ্টিতে শীতল আবহাওয়া জনমনে স্বস্তি দিলেও ভালো ছাউনি আর নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পশুর হাটে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ভোগান্তি। একদিকে কোরবানির পশুগুলো ভিজে হয় নাকাল, অন্যদিকে হাটের মধ্যে কাদায় বিঘ্ন হয়ে পড়ে চলাফেরা। এতে বিকেল থেকে ক্রেতা সমাগম হওয়ার আশা নিরাশায় পরিণত হয় খামারিদের। আমার যেরকম ভাব দেখতেছে বৃষ্টির সময়, তাতে তো আমার সমস্যা দাঁড়া যাচ্ছে। রাস্তায় যারা আছে তারা ভালো আছে, আমরা পানির ভিতরে পড়ে আছি। এখন আজকে কিছু কাস্টমার আসার কথা, বৃষ্টির কারণে কোনো কাস্টমার আসতে পারছে না, গরু কোনো বেচা কেনা নেই। প্রতিকূল পরিবেশে গত বছরের মতোই দাম নিয়ে শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। ছিল এখন বৃষ্টি নেমে পড়ছে, এই আশা এখন করতে পারি না যে গরু বিক্রি হবে। বৃষ্টি যে পরিমাণ হয়েছে প্রত্যেকটা গলিতে আঁটু পানির উপরে, আমরা চাচ্ছি যে সীমিত লাভেই বেচবো, কিন্তু কিতা নাই। এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশুর সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি। জমজমাট না হলেও স্বল্প পরিমাণে বেচাকেনা শুরু হয়েছে ছোট ও মাঝারি আকারের পশু। দাম চাইছিলাম 130, তারপরে 20 বইলা 95 বিক্রি করছি। দাম মোটামুটি কমই আছে, পার্টি আসছে যেমন দেখে সব চলে যাচ্ছে। এবারের মৌসুমে হাটগুলোতে বড় আকারের ফ্রিজিয়ান ও শাহিওয়াল গরুর দাম হাঁকা হচ্ছে 8 থেকে 14 লাখ টাকা। দেশি জাতের গরুগুলোর দাম পড়বে 4 থেকে 5 লাখ টাকা। এছাড়া মাঝারি আকারে এক একটি পশু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখের মধ্যে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমজমাট হচ্ছে পশুর হাট। দরদামে বেচা কেনার আমেজ হাটে হাটে। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম বেশি হাঁকায় রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যাশিত দামে বিক্রি করতে না পারার হতাশাও রয়েছে। না বিক্রি করলাম ভাই। খুশি আপনি? হ্যাঁ আমি খুব খুশি। কুরবানির জিনিস হারা জিতা না, আল্লাহর রাস্তায় আমরা খুশি হয়ে দিব। গ্রামের ঘরে ঘরে গভীর মমতায় লালন পালন করা পশু ঈদের ঠিক আগ মুহূর্তে হাটে তোলা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুতে ঠাসা নওগাঁর এই আহসানগঞ্জের হাট। দিনের প্রথম প্রহরে ব্যাপক উপস্থিতি পশুর, ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকিনা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা এবং বিক্রেতার পরস্পর বিরোধী বক্তব্য। ক্রেতাদের দিক থেকে বলা হচ্ছে এবার দরের জায়গাটা বেশি হাঁকা হচ্ছে, আবার অন্যদিকে বিক্রেতারা বলছেন এবার গোখাদ্যের চড়া দরের কারণে এবার গরুর দাম তাদের বেশি হাঁকতে হচ্ছে। আমরা দেখতেছি দাম একটু বেশি চাইতেছে। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় ৭৪টি ছোট বড় পশুর হাট বসানো হয়েছে। এই ছিল নওগাঁর হাটের খবর। চলে যাচ্ছি খুলনায়। হাটে আমরা অনেক বড় গরু দেখেছি, যেমন তেমন ছোট গরু দেখেছি, এবং ক্রেতাদের আগ্রহের জায়গা কিন্তু তুলনামূলক মাঝারি আকারের গরু, অর্থাৎ ৮০-৯০ হাজার টাকা থেকে শুরু করে ১,২০,০০০-৩০ হাজার এই দামে বেশি ক্রেতা কিন্তু গরু খুঁজছেন। এর পাশাপাশি কিন্তু আমরা কিছু দামি কিছু বড় আকারের গরু দেখেছি, যেমন ৩ লাখ টাকা গরুর চাহিদাও আমরা দেখেছি। বড় বড় গরুগুলো চাহিদা বেশি হয়। বিক্রেতারা আসলে
গরু কম দামে দিতে চাচ্ছে না। মাঝারি আকারের পশু সেই গরুর চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু সেই গরুর দাম বেশি হাঁকছেন। অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন যে সারা বছর তারা যেভাবে লালন পালন করেন সেই অনুযায়ী কিন্তু আসলে দাম পাচ্ছেন না। আমরা এখন একটু ফেনীতে যাব আমাদের সহকর্মী আতিয়ার সজলের কাছে সেখানকার গরুর হাটের খবর জানতে। ঈদ যতটা ঘনিয়ে আসছে ঠিক তার সাথে সাথে কিন্তু পশুর হাটগুলোতে মানুষের ভিড়ভাট্টা বাড়ছে। যেমন করে প্রচুর সংখ্যক পশু উঠেছে, বিভিন্ন ধরনের গরু, ছাগল, মহিষ, সে সকল কিনতে কিন্তু আবার মানুষ ভিড় জমাচ্ছে সেসব ফেনী শহরের বা ফেনীর বাইরের অনেক বাজারেই। আর জেলা প্রশাসন সূত্রে যেটা জেনেছি, এই কোরবানি উপলক্ষে কিন্তু স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় 129টি বাজার রয়েছে। এই ছিল ফেনী শহরের হাসপাতাল মোড়ের সিওপিস বাজার থেকে আতিয়া সজল, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সরাসরি চলে যাব তার কাছে। নিবিড়, লঞ্চ টার্মিনালে রাজধানী থেকে যারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন, অর্থাৎ নারীর টানে যারা ঈদে বাড়ি ফিরছেন, তাদের যে একটি ভিড় সেটিকে কিন্তু এখনো বলা যায় না যে উপচে পড়া ভিড়। আমরা বিকেল থেকেই এই লঞ্চ টার্মিনালে আছি। আমরা কিন্তু দেখছি যে আসলে বিকেলের যে বৃষ্টির কারণে এই যাত্রীরা যারা রয়েছেন, যারা এই ঘরমুখী মানুষেরা যারা রয়েছেন, তাদের যে একটি ভোগান্তির মধ্যে তারা পড়েছিলেন। আমরা অনেককেই দেখেছি যে আসলে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই টার্মিনালে এসেছেন এবং তাদের যে নির্ধারিত লঞ্চ সেটিতে কিন্তু তারা উঠেছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় যে আসলে রাত এখন 8টা বাজে, এখন পর্যন্ত কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আজকে লক্ষ্য করা যায়নি। আমি কথা বলেছিলাম বিআরটিএ কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি আমাদেরকে বলেছে যে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মোট 52টি লঞ্চ ছেড়ে গেছে এবং 48টি লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে এবং আজকে রাত 12টা পর্যন্ত এই এই টার্মিনাল থেকে মোট 90টি লঞ্চ ছাড়ার কিন্তু একটি লক্ষ্য আছে তাদের। তো আমি কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে যাদের কাজ আগে ভাগে ছুটি হয়ে গেছে এবং যে তাদের যে কর্মদিবস সেটি কিন্তু আসলে আজকে শেষ কর্মদিবস ছিল ঈদের আগে, যার কারণে ঈদের আগের দিন দেখা যায় যে আসলে যে ভিড়টি পরে, যে উপচে পড়া ভিড় থাকে যাত্রীদের, সেই ভিড় এবং চাপ দুটিকেই কিন্তু তারা এড়াতে কিন্তু তারা এখন যাচ্ছেন, অর্থাৎ তারা ভোগান্তি শূন্যতার জন্যই কিন্তু তারা এখন যাচ্ছেন। এবং তারা যে বৃষ্টির বিষয়ে তারা যেটি বলেছে আমাকে যে আসলে রাস্তায় কিছুটা ভোগান্তির শিকার হলেও কিন্তু তারা যখন তাদের নির্ধারিত লঞ্চে তারা উঠেছে, তারা বলেছেন যে আসলে তাদের স্বস্তির কথা, কেননা তারা আর কিছু ঘন্টা পরে তাদের পরিবারের সাথে দেখা করবে এবং ঈদ উদযাপন করবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবর। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে টস হয়নি এখনো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। সাজিদ, আবহাওয়া কিন্তু কিছুটা বিচিত্র বলা যায়। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, আজও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠেছে এবং এই বৃষ্টির কারণেই কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচে টস হতে কিছুটা হলো বিলম্ব হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে টস হবে, আমরা যেটা প্রত্যাশা করছি। তবে কন্ডিশনের কথা বলতে চাই, আউটফিল্ডের কথা বলতে চাই, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মাঠের কিন্তু পুরো আউটফিল্ডটা একদম নতুন করে করা হয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট ড্রেনেজ ব্যবস্থা, যেটা সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল কথা বলেছিলাম, তিনি বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থা এবং মাঠের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সবই বিশ্বমানের। ম্যাচ ওয়াশড আউট হয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যদি বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচটা যদি কোনো কারণে মাঠে না গড়ে, বৃষ্টির কারণে বা পরিত্যক্ত হলেও কিন্তু বাংলাদেশের সুযোগ থাকবে সুপার 8-এ কোয়ালিফাই করার। তবে বাংলাদেশ নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করতে চাইবে না। আজকের ম্যাচটা আমরা জানি বাংলাদেশের জন্য একরকম সুপার 8-এ পা দেওয়ার ম্যাচ। যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যায় অবশ্যই বাংলাদেশ অনেকটা এগিয়ে যাবে, তবে তাকিয়ে থাকতে হবে তারপরও শেষ ম্যাচের দিকে, কারণ নেদারল্যান্ডস কিন্তু এরপরও একটা ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সো এখন এই ম্যাচের ফলাফলের উপরে কিন্তু সব কিছু নির্ভর করবে না। এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরেও যায় তারপরও সুযোগ থাকবে, একইভাবে বাংলাদেশ জিতে গেলেও কিন্তু শেষ ম্যাচে নেদারল্যান্ডসেরও সুযোগ থাকবে। তো কোনো দলই ম্যাচটা যে
সহজভাবে বা হালকাভাবে নিচ্ছে সেটা কিন্তু না। গতকালকেই সেটার দুদলই কিন্তু বলেছে, সেরকম একটা ইঙ্গিত দিয়েছে যে তারা ম্যাচটা কোনোভাবেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ। তবে গত ম্যাচগুলোর তুলনায় বলতে হয় যে বাংলাদেশ গত 2 ম্যাচে অনেক দর্শক সমর্থন পেয়েছিল, সেই তুলনায় আজকের ম্যাচে দর্শক সমর্থন কিন্তু কিছুটা কম। কারণ আমরা জানি সেন্ট ভিনসেন্ট অনেক দূরে, যুক্তরাষ্ট্র থেকেও বেশ অনেকটা পথ আসতে হয়, যার কারণে কিছুটা হলেও কিন্তু আমরা জানি যে সমর্থক উপস্থিতি কম হবে মাঠে। তারপরও এখানকার প্রধানমন্ত্রী তিনি বলেছেন তিনি বাংলাদেশ দলকে সমর্থন করবেন। ডেফিনেটলি বাংলাদেশ দল সাপোর্ট পাবে এখানকার সাধারণ মানুষের। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারবে, এটাই প্রত্যাশা। তো আমার কাছেই ছিল সবশেষ খবর। দেখে চোখ ছানা পড়া দুদকের। সংস্থাটির আইনজীবী বলছেন তার অপরাধ লব্ধ আয় বিপজ্জনক পর্যায়ের। তথ্য উপাত্তে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান দুদক আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদঘর্ম অবস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের। 34 বছর 7 মাসের চাকরি জীবনে নিজের এবং স্ত্রী মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড়। প্রথম দফায় গত 23শে মে বেনজিরের 345 বিঘা জমি সরকারি বেসরকারি ব্যাংকে থাকা 33টি হিসাব অবরুদ্ধ করে দুদক। 3 দিন পর বেনজির ও তার স্ত্রী মেয়ের নামে থাকা 276 বিঘা জমি, গুলশান 4টি ফ্ল্যাট ও 1 ডজনেরও বেশি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়। তৃতীয় দফায় গত বুধবার 8টি ফ্ল্যাট এবং 76 বিঘা জমি জব্দের আদেশ পায় দুদক। চলছে দেশে বিদেশে বেনজির দম্পতির আরও সম্পদের খোঁজ। দুদক আইনজীবী বলছেন সাবেক আইজিপির সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়েছেন তারাও। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। তথ্যপত্র বিশ্লেষণ করে বেনজিরের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান সংস্থাটির আইনজীবী। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। বেপরোয়া সম্পদ অর্জনের বিষয়ে 23শে জুন দুদকে ডাকা হয়েছে বেনজির আহমেদকে। 24 জুন হাজির হতে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের। যদিও ওই দিন তারা হাজির হবেন কিনা এ নিয়ে জনমনে রয়েছে সংশয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের গোলাগুলির কারণে বিকল্প পথে বঙ্গোপসাগর হয়ে টেকনাফ সেন্ট মার্টিন ট্রলার চলাচল শুরু হয়েছে। নাফ নদীর জলসীমা নাইখংদিয়া পয়েন্টে একটি জাহাজকে লক্ষ্য করে মিয়ানমারের স্থলভাগ থেকে ছোড়া হচ্ছে গুলি ও গোলা। বিপরীতে জাহাজ থেকেও ছোড়া হচ্ছে ভারী গোলা। কাঁপছে শাহপরীর দ্বীপ। গত কয়েকদিন ধরে আতঙ্কিত সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। অবশেষে উত্তাল সাগর পাড়ি দিয়ে 8 দিন পর সেন্ট মার্টিন থেকে দুপুরে 4টি ট্রলারে টেকনাফ পৌঁছায় 300 যাত্রী, আর টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যায় 200 যাত্রী। তবে ট্রলার নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। একই সঙ্গে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। তবে এখনও সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো যায়নি খাদ্য সামগ্রীবাহী ট্রলার। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মতো 21শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বপ্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। এ সময় বাংলাদেশ বিরোধী অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানান 23শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামবে। প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 21শে জুন আওয়ামী লীগের উৎসবের দিন, জন্ম জয়ন্তী উপলক্ষে র্যালি উৎসবের আয়োজন। আর 23শে জুন হলো একটি বিশাল জনসভা, বিশাল জনসমুদ্রে পরিণত হবে। আমাদের আরেকটা স্বপ্ন 21শে আগস্ট জেলের হত্যার মূল নায়ক মাস্টারমাইন্ড তারেক রহমানের বিচার আমরা বাংলাদেশের মাটিতে ফিরে এনে করব। বাংলাদেশের রাজনীতির বীজ বৃক্ষ বিএনপি আওয়ামী লীগের এই 75 বছরের জন্মদিনে আমরা শপথ নেই, এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। দেখছেন জনপথের সময়। ময়মনসিংহে পুকুরে ডুবে সহোদর 2 ভাই বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান বিকেল 3টার দিকে ফুলপুরের
রামকৃষ্ণপুর এলাকায় পুকুরের পাশের গাছ থেকে পড়া খেজুর তুলতে যায় দুই ভাই বোন সানিয়া আক্তার ও মেহেদি হাসান। তাদের সঙ্গে ছিল আরেক শিশু নুসরাত জাহান। এ সময় পানিতে পড়ে তলিয়ে যায় তারা। স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে একে একে 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের নামে সবুজ নিধন ও জলাশয় ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে তা প্রতিরোধ করেন শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে সেখানে উপস্থিত হন পরিবেশবাদীরা। বন্ধ করে দেন জলাশয় ভরাটের কাজ। পরে তারা বলেন, প্রায় 5 বছর ধরে কোনো পরিকল্পনা ছাড়াই প্রশাসন উন্নয়নের নামে ক্যাম্পাসের শতাধিক গাছ কাটা সহ জলাশয় ভরাট করেছে। পরিবেশবাদী সংগঠন বেলার নেতারা বলেন, প্রাণ প্রকৃতি নষ্ট করে এমন উন্নয়ন কোনোভাবেই কাম্য নয়। পরিবেশ রক্ষায় দরকার মহাপরিকল্পনা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়।